বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পাঁচটুকু বেগম আনোয়ারা ডিগ্রি কলেজে অনলাইন ক্লাসে আবার সবাইকে স্বাগত। আমি বেলি আক্তার, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিমা প্রভাষক, পাঁচটুকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, ২৫০০ নারায়ণগঞ্জ। তো আজ আমি গত ক্লাসে তোমাদের ক্লাস করিয়েছি যে ক্লাসগুলো, সেগুলো ছিল থিওরি বেসিস, সবগুলোই থিওরি নিয়ে আলোচনা করেছি। কিন্তু আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাবো সেটি অঙ্ক নিয়ে করাবো। আজকেই তোমাদের অঙ্কের শুরু, অর্থের সময় মূল্যের আজকেই অঙ্কের শুরু। আজকে আমি যে অঙ্ক করাবো তার প্রাথমিক, একদম প্রাথমিক বলতে পারো, এটি একটি ভিত্তি স্বরূপ, একদম সাধারণ একটি অঙ্ক আমি তোমাদের মাঝে তুলে ধরবো। এই অঙ্কটি করানোর আগে আমার কিছু শর্তগুলো আমি এখানে লিখে দেবো, যে শর্তগুলো তোমরা আগে খুঁজে বের করবা। শর্ত বলতে কি, প্রশ্ন, তোমরা নিজেকে প্রশ্ন করবা। তো আমি ক্লাসের শুরুতে আমি বলছি, যেহেতু এটি ম্যাথ ক্লাস, সেহেতু সবাই খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসো। আর তোমাদের যে বই পাঠ্য করেছি সেই বইতে এই ধরনের অঙ্ক আছে, এই সেম, হয়তো অ্যামাউন্ট একটু ভিন্ন হবে, কিন্তু অঙ্কের যে প্যাটার্ন এটি সেমই থাকবে। তো আমি আজকে তোমাদের যে অঙ্কটি শুরু করছি, এটি ধরে নিতে পারো একদম শুরু। এই ধরনের অঙ্ক পরীক্ষায় কম আসে, কিন্তু এমসিকিউ নৈবেত্তিকে অনেক বেশি আসে। তো আমি প্রথম শুরু করছি। দেখো, আমি অঙ্কটি তোমাদের মাঝে তুলে ধরছি, একটু পরে শোনাচ্ছি। সোনালী ব্যাংকে এখন নির্দিষ্ট পরিমাণ টাকা এককালীন জমা দিয়ে সোহান 15 বছর পর সুদ আসলে 20,000 টাকা পাবে। ব্যাংকের বার্ষিক সুদের হার 10% হলে সোহানকে বর্তমানে কত টাকা জমা দিতে হবে যদি ভাট্টাকরণ বার্ষিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, দ্বিমাসিক, সাপ্তাহিক, মাসিক হয়? তো তোমরা যে বইতে অঙ্কগুলো পাবে সেই অঙ্কতে দেখা যাবে দুইটি কন্ডিশন চাইতে পারে। একটি ধরো মাসিক বা ত্রৈমাসিক, অথবা দ্বিমাসিক, অথবা সাপ্তাহিক, অথবা বার্ষিক, এভাবে চাইতে পারে। কিন্তু আমি এই একটি অঙ্কের মধ্যে তোমাদেরকে সমস্ত অঙ্কের যতগুলো প্যাটার্ন আছে, যে ধরনের করণীয় আসতে পারে, এগুলো সবগুলো আমি একটি অঙ্কের মধ্যে তুলে দিয়েছি। তো এই যে অঙ্কটি, ধরো তোমার পরীক্ষায় আসছে, তুমি পরীক্ষার হলে বসছো, বসার পরে তোমরা কি করো, একজন আরেকজনকে প্রশ্ন করো যে এটা কোন অঙ্ক রে, এটা কি বের করতে বলছে রে। তো এই প্রশ্নগুলো তোমরা একজন আরেকজনকে না করে তোমরা নিজেকে প্রশ্ন করো। দেখো আমি শেখাচ্ছি সেটা কিভাবে করবে। ধরো অঙ্কটি আমি পড়লাম, সর্বপ্রথম সোহান কত টাকা, একটা নির্দিষ্ট পরিমাণের টাকা সোহান ব্যাংকে, সোনালী ব্যাংকে জমা দিল। তো সোনালী ব্যাংকে নির্দিষ্ট পরিমাণে টাকা দেওয়ার পর সে 15 বছর, দেখো এখানে লেখা আছে 15 বছর, 15 বছর পর সুদ আসলে সে কত টাকা পাবে? 20,000 টাকা পাবে। 15 বছর পর সুদ আসলে 20,000 টাকা পাবে। আর সুদের হার কত বলছে, দেখো হার বলছে 10%। এই যে আমি বক্স করে দিলাম, আমার ইনফরমেশন গুলো আমি বক্স করে দিলাম। ইনফরমেশন এখানে তিনটি, একটি কত বছর, কত টাকা পাবে, আর পার্সেন্ট হার কত। এই তিনটা ইনফরমেশনে আমার এই অঙ্কগুলো বের করতে হবে। তো এই যে দেখো ক, খ, গ, ঘ, ঙ, চ, এই যে 6টা কন্ডিশন, এগুলো তোমার বের করতে হবে। অর্থাৎ বার্ষিক হলে তুমি কত টাকা জমা দিবা, অর্ধবার্ষিক হলে তুমি কত টাকা জমা দিবা, ত্রৈমাসিক হলে কত দিবা, দ্বিমাসিক হলে কত দিবা, সাপ্তাহিক হলে কত দিবা, আর মাসিক হলে তুমি কত টাকা বর্তমানে জমা দিয়ে তুমি 20,000 টাকা পাবে। তো এখন এই প্রশ্ন, এখানে এখন আমরা বলতে পারি যে আমরা পরীক্ষার হলে যে প্রশ্নগুলো করব সেটি আমরা এখনই করি। সর্বপ্রথম প্রশ্ন করতে হবে আমাকে, যে এই যে অঙ্কটি বলেছে, এই অঙ্কটিকে আমাকে কি বের করতে বলেছে, বর্তমান মূল্য না ভবিষ্যৎ মূল্য? তুমি নিজেকে প্রশ্ন করো যে আমি বর্তমান মূল্য বের করব না ভবিষ্যৎ মূল্য বের করব। তো দেখো অঙ্কের মধ্যে বলাই আছে সোহানকে বর্তমানে কত টাকা জমা দিতে হবে, তার মানে কি বের করতে হবে, বর্তমান মূল্য। তো আমার বর্তমান মূল্যের সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো প্রশ্ন পেয়ে গেলাম, উত্তর পেয়ে গেলাম। প্রথমে আমি প্রশ্ন করব নিজেকে যে আমি কি বের করব, আমার কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, বর্তমান মূল্যের সূত্র না ভবিষ্যৎ মূল্যের সূত্র। তো আমি প্রথমে, যেহেতু অঙ্কে বলেছে বর্তমান মূল্য বের করো, তার মানে আমার বের করতে হবে কি, বর্তমান মূল্য। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হলো যে বর্তমান মূল্য যে আমি বের করব সেটা কি এককালীন না কিস্তি।
সেটা কি একবারে দিতে হবে না বারে বারে দিতে হবে? বারে বারে বলতে প্রতি বছর বছর দিতে হবে কিনা। এই যে 15 বছর, এই 15 বছর কি প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর এভাবে করে কি আমাকে 15 বছর টাকা দিতে হবে, না আমি একবারে টাকাটা 15 বছরের জন্য দেব? এই প্রশ্নটা বের করতে হবে। দেখো এখানে অঙ্কের মধ্যে বলাই আছে এককালীন, দেখছো? তো এখানে যেহেতু এককালীন কথা বলা আছে, তার মানে আমি উত্তর পেয়ে গেলাম। যদি এককালীন কথা বলা নাও থাকে, ধরো আমি ধরে নিলাম এককালীন কথা বলা নাই, বলা আছে যে সোনালী ব্যাংকে এখন নির্দিষ্ট পরিমাণে টাকা জমা দিয়ে সোহান 15 বছর পর সুদ আসলে 20,000 টাকা পাবে, এই কথাটা বলা থাকলো, তারপরেও আমি ধরে নেব সেটা এককালীন। কিভাবে? কারণ এখানে প্রতি বছর এ ধরনের কোনো কথা বলা নাই, তার মানে এটাও আমি ধরে নেব কি এটা এককালীন। তো প্রশ্নের উত্তর আমি এখানে পেয়ে গেলাম যে আমাকে এখানে এটা হলো আমার এককালীন, তার মানে আমি এককালীনের সূত্র অ্যাপ্লাই করব। সূত্র দেখো, এরপরে আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে এককালীন যে আমি টাকাটা টাকাটা দিব, পরিশোধ করব ব্যাংকে, তো সেটা কি বার্ষিক সুদের হারে, নাকি অর্ধবার্ষিক সুদের হারে, নাকি ত্রৈমাসিক, নাকি দ্বিমাসিক, নাকি সাপ্তাহিক, নাকি মাসিক, কোন সুদের হারে? দেখো এখানে বার্ষিক সুদের হার বলছে 10%, কন্ডিশন দেয়া আছে এতগুলো। তো ধরো বার্ষিক কথা বলা নাই, যদি শুধু সুদের হার বললো, সুদের হার 10%, কন্ডিশন দেয়া হলো 6টা। তো আমি ধরে নিলাম এখানে প্রথমটা যখন করব তখন বার্ষিক, বাকিগুলো সব কি দ্বিমাসিক, ত্রৈমাসিক, সাপ্তাহিক। তার মানে প্রথম কন্ডিশন আমি যখন বের করব তখন আমি মাসিক ধরে নেব, আর যখন দ্বিতীয় কন্ডিশন করব তখন অর্ধবার্ষিক ধরে নেব, যখন ত্রৈমাসিক করব তখন আমি ত্রৈমাসিকের কন্ডিশন ধরে নেব। তো আমার এখানে দেখা গেছে সুদের হার একাধিক, সুদের হার ভিন্ন, সুদের হার পরিশোধ করতে হবে আমাকে কি ভিন্নভাবে, মানে এক একটা এক এক কন্ডিশনে বের করতে হবে। যদি ধরো এগুলো বলা না থাকলো, এই 3টা বলা না থাকলো, এই 2টা বলা না থাকলো, শুধু বললো বার্ষিক বের করতে, তার মানে কি ভিন্ন না, একবারই বের করতে হবে। কিন্তু এখানে যেহেতু ভিন্ন ভিন্ন কন্ডিশন দেয়া আছে, তার মানে সুদের হারগুলো আমার ভিন্ন ভিন্ন পাবে, মানে এম এর মান হবে একাধিকবার, ভিন্ন অথবা একাধিকবার, সুদের হার একাধিকবার দিতে হবে। তো গেল আমার 3 নম্বর প্রশ্ন। এখন আমি 4 নম্বর প্রশ্ন করি, যে 4 নম্বর প্রশ্নে আমাকে দেখা যাবে যে এখানে আমি 3টা পেলাম, আমার কি সূত্র অ্যাপ্লাই করতে হবে, বর্তমান মূল্য। প্রশ্নগুলো তুমি কিন্তু নিজেকে করবা, প্রশ্ন পরীক্ষার হলে বসে বা অঙ্ক করতে বসে তুমি প্রশ্নটি নিজেকে করবা, যে এই যে অঙ্কটা, এই অঙ্কটা করতে গেলে আমার সর্বপ্রথম আমাকে নিজে কিছু কোশ্চেন করতে হবে। কোশ্চেনগুলো কি কি? যে অঙ্কটা আমাকে কি বের করতে হবে, বর্তমান না ভবিষ্যৎ, বর্তমান মূল্য। অঙ্কটি আমাকে কত বছরের জন্য বের করতে হবে, এটা কি এককালীন নাকি কিস্তি, এককালীন বের করতে হবে। তারপরে বের করতে হবে সুদের হারকে আমাকে একবার দিতে হবে নাকি একাধিকবার, বছরে একাধিকবার দিতে হবে, সুদের হার আমাকে একাধিকবার দিতে হবে। তো আচ্ছা, এই 3টা কন্ডিশন আমি পেলাম যে আমার বের করতে হবে। তো এই যে কন্ডিশনগুলা, এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা যদি তুমি বের করতে পারো, তাহলেই তুমি বুঝতে পারবে যে তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবে। তো এই যে আমি সূত্রগুলো, আমার প্রশ্নগুলো আমি পেয়ে গেলাম। তা এখন আমি বুঝতে পারছি আমার এই অঙ্কটা করতে গেলে আমার প্রেজেন্ট ভ্যালু এককালীনের সূত্র অ্যাপ্লাই করতে হবে। প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য এককালীন, যেহেতু এককালীন বলেই দিছে, এককালীনের ভিতরে আমাকে কি করতে হবে, একাধিকবার বের করতে হবে। তো আমি প্রথমে এককালীনের সূত্র বের করছি। তো দেখো এখানে আমি এককালীনের সূত্রটা বের করছি, যে সর্বপ্রথম আমাকে কি করতে হবে, আমার সূত্র অ্যাপ্লাই করতে হবে প্রেজেন্ট ভ্যালু। ক নাম্বার কন্ডিশন, আমি ধরো ক নাম্বার, যদি সুদ বার্ষিক হয়, ঠিক আছে, যদি সুদ বার্ষিক হয় তাহলে প্রেজেন্ট ভ্যালু, আমি আগেই বলেছি যে আমাকে কি করতে হবে, বর্তমানের এককালীনের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এককালীনের সূত্র হচ্ছে
ফেস ভ্যালু ফিউচার ভ্যালু 1 প্লাস আই পাওয়ার এন। দেখো, যদি সুদ বার্ষিক হয়, আমরা জানি বার্ষিক হলে এই সূত্র, আমি তোমাদের যখন সূত্র বুঝিয়ে দিয়েছি তখন কিন্তু আমি বারবারে বলেছি যদি বার্ষিক হয় তাহলে কি হবে, যদি অর্ধবার্ষিক হয় তাহলে কি হবে, যদি ত্রৈমাসিক হয় তাহলে কি হবে। তো আমি বার্ষিক পদ্ধতিতে যদি বের করি তাহলে আমাকে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন দেখো আমি হেয়ার বসাচ্ছি, হেয়ার প্রেজেন্ট ভ্যালু PRESENT প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য কি করতে হবে, আমাকে বেরই করতে হবে, তার মানে হোয়াট চিহ্ন। এটার উত্তর কিন্তু আমার জানা নাই, তোমারও জানা নাই। অঙ্কটি করতে পারলে আমরা বুঝবো যে এটার উত্তর কি, সেজন্য এটা হোয়াট বের করব। আচ্ছা, তারপরে দেখো FB এর মিনিং হচ্ছে ফিউচার ভ্যালু। ভবিষ্যৎ মূল্য। অঙ্কের মধ্যে কি বলা ছিল যে 15 বছর পরে সোহান সুদে আসলে 20,000 টাকা পাবে, তার মানে 20,000 টাকা হচ্ছে আমার কি ফিউচার ভ্যালু, 20,000 টাকা। দেখো, এরপরে বলেছে এন এর মান, বলেছে অঙ্কের মধ্যে বলেছে নাম্বার অফ ইয়ার্স। এই যে মিনিংগুলো পরীক্ষার হলে তোমাকে অবশ্যই লিখতে হবে, কারণ এগুলো যদি না লিখো তাহলে নাম্বার ফুল পাবে না। তো নাম্বার অফ ইয়ার্স, কত বছরের জন্য অঙ্কটি করা হয়েছে, 15 বছরের জন্য। তো 15 বছর 15 ইয়ার্স। এরপরে বলেছে আয়ের মান, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট বলেছে কত পার্সেন্ট, 10% অথবা 0.10। 10%কে আমরা 0.10 দিয়ে লিখতে পারি। তো দেখো, এইখানে যে সূত্রটি বসিয়েছি, বসানোর পরে আমার কি করতে হবে, প্রত্যেকটির মান বের করতে হবে। এই যে 4 নাম্বার কন্ডিশন, শর্ত আমি খালি রেখেছি, এটাই হলো আমার প্রতিটি মান বের করতে হবে, প্রতিটি মান বের করা। এই হলো 4টি। তার মানে আমি আমার নিজেকে প্রশ্ন করব, পরীক্ষার হলে অঙ্কটি পাওয়ার পরে আমি আমার নিজেকে বা পরীক্ষার হলে অন্য বন্ধুকে প্রশ্ন করার চেয়ে আমি আমার নিজেকে প্রশ্ন করব যে অঙ্কের মধ্যে কি কি চেয়েছে। তো আমি সর্বপ্রথমে দেখব এটি কোন মূল্য চেয়েছে, বর্তমান না ভবিষ্যৎ। বর্তমান মূল্য চেয়েছে। এরপরে আমি চিন্তা করব টাকাটি কি এককালীন দিয়েছে না কিস্তি দিয়েছে, এককালীন দিয়েছে। এরপরে চিন্তা করব সুদগুলো কি আমার বার্ষিক দিয়েছে না বছরে একাধিকবার দিয়েছে। এই অঙ্কের মধ্যে বছরে একাধিকবার দিয়েছে। এরপরে চিন্তা করব আমার প্রতিটি শর্তের বা প্রতিটি সূত্রের যে মান, সেগুলো আমার কি কি মানগুলো আমি পেয়ে গেছি। তো এখন আমার কি করতে হবে, এই মানগুলো এখানে বসাতে হবে। তো আমি এখানে মান বসাই। ফিউচার ভ্যালু সমান আমি কত পেয়েছি, 20,000 টাকা। 20,000 টাকা বসালাম। এরপরে 1, সূত্রের 1, এই যে 1টি দেখছো এটি কিন্তু সূত্রের 1। আই সমান কত, আই সমান বলেছে 10%, তো 0.10। আর বছর বলেছে কত, 15 বছর লিখলাম। দেখো, তো এখন আমি কি করব, আমার এই যে এই স্ট্রাকচার, এখন আমি একটা স্ট্রাকচার, একটা ফিগার পেলাম যে আমার এই অঙ্ক থেকে আমার এইরকম করতে হবে। এখন কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, কন্ডিশনগুলো আমি মুছে ফেলছি। তো এখন ক্যালকুলেশন করার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, দেখো তুমি প্রথমে 20,000 টাকা বসালা। দেখো 20,000 টাকা বসাইলা। এই 1 প্লাস 0.10 যদি আমি করি 1.10 আসবে। ক্যালকুলেটরে যদি চাপো তাহলে এরকম আসবে। দেখো, যদি ক্যালকুলেটরে তোমরা চাপবে তাহলে তোমাদের আসবে এইরকম। তো এখন কি করবে, এখন করবে কি 1.10 পাওয়ার দেওয়ার পরে 15 বছর, 15 থাকলে 15 বছর, 20 থাকলে 20 বছর, 5 থাকলে 5 বছর, আমাদের ইয়ার্স যত বছর থাকবে আমরা পাওয়ার তত দিব। তো 15 দিয়ে আমি ভাগ করলাম। ভাগ করার পরে আমার একটা পয়েন্ট চলে আসছে। তো আমি এই উপরে 20,000ই বসাইলাম, আর নিচে আমার পয়েন্ট আসছে 4.177248, আর অনেকগুলো ডিজিটে আসছে। দেখো, তো আমরা জানি পয়েন্টের আগে যা আছে তা ঠিকভাবে বসাতে হবে, যা থাকবে তাই বসাতে হবে।
আর পয়েন্টের পরে যে ডিজিটগুলো আছে সেখান থেকে আমরা 4 ডিজিট পর্যন্ত, সর্বোচ্চ 4 ডিজিট, তুমি ইচ্ছা করলে ফুল নিতে পারো, কিন্তু সময় যদি না থাকে তাহলে তুমি কি করতে পারো, 4টা ডিজিট নিয়ে করতে পারো, 4টা। তো সেক্ষেত্রে তোমার এটি যদি 5 অথবা 5-এর বেশি হয় তাহলে এই 2-এর সাথে 1 যোগ করে দিতাম। যেহেতু 5 বা 5-এর বেশি নাই, 4 আছে, সেহেতু আমি 1 যোগ করলাম না, আমি এই পয়েন্টটাই বসালাম। এখন দেখো এটিকে ভাগ করো, প্রথম 20,000 লিখো, 20,000 ভাগ তারপরে এই পয়েন্টটা আমি বসালাম। বসানোর পরে দেখো আমার আসছে কত, 4,787.84 টাকা। এই টাকাটা আসছে 4,787.84 টাকা। এখন এই 8 না বসিয়ে তুমি এখানে যেহেতু 5-এর উপরে আছে সেহেতু তুমি এটাকে 87-র বদলে 88 বানিয়ে দিতে পারো, 1 যোগ করে দিতে পারো। তার মানে 4,788 টাকা আমার কি আজকে বর্তমানে, আজকে আমি 4,888 টাকা যদি আমি জমা দেই তাহলে আমি 15 বছর পরে কত পাবো, 20,000 টাকা পাবো। এটা হলো বার্ষিক পদ্ধতিতে। আমি আবারও বলছি, আজকে যদি আমি 4,788 টাকা জমা দেই তাহলে 15 বছর পরে আমি 20,000 টাকা পাবো। এই হলো বার্ষিক পদ্ধতিতে। ক্লিয়ার? দেখো তোমরা কয়েক সেকেন্ড দেখতে পারো। এরপরে হচ্ছে দেখো, যদি বার্ষিক না বলে যদি বলে অর্ধবার্ষিক, আমি এটা খ নাম্বার করছি, রিকোয়ারমেন্ট খ নাম্বারে যদি বলে অর্ধবার্ষিক তাহলে এই যে ইনফরমেশন সব ঠিক থাকবে, ইনফরমেশন গুলো আমার সব ঠিক থাকবে, শুধু পার্থক্য হবে এখানে এম এর মান থাকবে না। আগেরটা এম এর মান ছিল না, এখন যেহেতু অর্ধবার্ষিক বলেছে তার মানে এম এর মান আছে। তো এম কি আমরা জানি, 12 মাসে 1 বছর, এম মানে হচ্ছে টাইম, নাম্বার অফ টাইমস। তো দেখো আমার অঙ্কে বলে রয়েছে অর্ধবার্ষিক, আমরা জানি 12 মাসে 1 বছর, তো 12 মাসে অর্ধ মানে অর্ধেকে একবার টাকা দেওয়া হয়েছে, আবার শেষে একবার টাকা দেওয়া হয়েছে। তো বছরের অর্ধেক কত, কয় মাস হয়, বছরের অর্ধেক হয় 6 মাস, তো ভাগ 6। তো এখন 6 দিয়ে ভাগ করা আসবে কত, 2, তার মানে এম এর মান হচ্ছে 2 টাইমস। বোঝা গেছে কথা? তো 2 টাইমস। এখন আমার সূত্রটা যেহেতু অর্ধবার্ষিক বলেছে তার মানে আমার সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হবে কি, এই আই এর নিচে এম হবে আর এম এর সাথে এক গুণ হবে। দেখো এই চেঞ্জটা এখানে, আর সব ঠিক থাকবে। তো আই এর নিচে যদি এম হয়, এম এর মান আমরা কত পেয়েছি, 2 পেয়েছি, তো 2, আর এখানে আমরা বছরের সাথে 2 গুণ করলাম। দেখো তো ক্যালকুলেশনটা আমাদের একটু চেঞ্জ হয়ে যাবে, সেটা কি একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে উপরে 20,000-20,000ই থাকবে, 20,000-20,000ই থাকবে। 1 প্লাস এই 0.10 কে 2 দ্বারা ভাগ করলে আসবে 0.05, আর 15 দুগুণে কত হবে, 30। দেখো এরপরে করলাম 20,000, 1 প্লাস 1.05, 30। এখন তুমি এটাকে ভাগ করো, এই পয়েন্টটা আগে বের করো, দেখো কত আসে, 1.05 পাওয়ার 30 আমার আসবে কত, 20,000, 4.321944 এরকম আরো আসবে। তো আমি 4 ডিজিট পর্যন্ত নিলাম। এখন 20,000 দিয়ে আমি ভাগ করি, 20,000 কে পয়েন্ট দ্বারা ভাগ করলে আমার আসবে কত, 4,628 টাকা। দেখো 4,628 টাকা। তো আমি আগে 4,788 টাকা পেয়েছিলাম, এখন অর্ধবার্ষিকী করার কারণে আমার টাকাটা কমে আসছে। তার মানে আমাকে কত টাকা জমা দিতে হবে, 4,628 টাকা যদি আমি আজকে জমা দেই তাহলে আমি 15 বছর পরে 20,000 টাকা পাবো। যদি আমি সুদগুলো অর্ধবার্ষিক পদ্ধতিতে প্রদান করি সুদটি, তাহলে আমাকে বার্ষিক পদ্ধতির চেয়ে
কম টাকা পরিশোধ করতে হবে। কত টাকা? 4,628 টাকা পরিশোধ করে আমাকে কি করতে হবে? 15 বছর পরে আমি কি করতে পারবো? 20,000 টাকা জমা নিতে পারবো। ক্লিয়ার হয়েছে সবার কাছে? দেখো, এটা হলো অর্ধবার্ষিক। আচ্ছা, এরপরে গেল অর্ধবার্ষিকের বদলে যদি বলা হয় ত্রৈমাসিক। ত্রৈমাসিক, তো ত্রৈমাসিক হলে কি হয়? ত্রৈমাসিক মানে কি? যদি সুদ ত্রৈমাসিক, এটা আমি গ নাম্বার করলাম, গ। ত্রৈমাসিক, ত্রৈমাসিক প্রদান করা হয়। ত্রয় মানে কি? 3। তার মানে সুদটি তুমি বছরে 3 মাস পর পর দিবে। কয় মাস পর পর? 3 মাস পর পর। তো আমরা জানি বছর সমান কত? 12 মাসে 1 বছর। আর 3 মাস পর পর যদি দিয়ে থাকে তাহলে 3 দিয়ে ভাগ। যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3 4 12। তাহলে m এর মান কত পেলাম? 4। তো সূত্র একই থাকবে, শুধুমাত্র বার্ষিকে চেঞ্জ হবে, আর বাকি যতবার আছে ততবার সূত্র একই থাকবে। তো m এর মান কত পেলাম আমি? 4। এখানেও আমার m এর মান কত? 4। এখন ক্যালকুলেশন করো। এখন যদি আমি একটু ক্যালকুলেশন করতে যাই তাহলে আমার একটু ভিন্ন হবে। তো দেখো ভিন্নটা কি? 20,000 0.10 কে 4 দ্বারা ভাগ করবে। 4 আসবে কত? 0.025। 1 এর সাথে 0.025 যদি যোগ করো তাহলে 1.025 পাবে। আর 4 15 কত? 60। দেখো এইরকম আসবে। সর্বপ্রথম কি করবে? 0.10 কে 4 দ্বারা ভাগ করবে। ভাগ করলে 0.025 আসবে। 0.025 এর সাথে 1 যোগ করবে, করলে 1.025 আসবে। আর 4 15 কত? 60। গেল? আচ্ছা ঠিক আছে। এখন এই পয়েন্টটা তুমি 1 যোগ করে এখন তুমি এটাকে কি করবে? 60 দ্বারা পাওয়ার করবে। যদি পাওয়ার করো তাহলে তোমার কত আসবে? 20,000 4.399789 এরকম অনেক পয়েন্ট আসবে। তো আমি 4 ডিজিট পর্যন্ত লিখলাম। এখন তুমি 20,000 কে এই পয়েন্ট দ্বারা ভাগ করো। ভাগ করলে 4,545.67 বা 46 টাকা আসবে। দেখো 4,545 অথবা 46 টাকা আসবে যদি কি সুদ ত্রৈমাসিক ভিত্তিতে পরিশোধ করা হয়, বা যদি সুদ অর্ধবার্ষিকে প্রতি পরিশোধ 3 মাস পর পর পরিশোধ করা হয়। তাহলে আমরা কি রকম আসবে অঙ্কটি? এই যে এইরকম আসবে। তো আমরা দেখছি যে যত আমার কি করতেছে কিস্তি, মানে বছরের বারবার বাড়তেছে, আমি যত টাকা বারবার দিচ্ছি তত আমার বর্তমান মূল্য কমে যাচ্ছে। অর্থাৎ আমি যদি 4,545 টাকা জমা দেই 3 মাস পর পরে, তাহলে আমাকে 15 বছর পরে সোনালী ব্যাংক কত দিবে? 20,000 টাকা দিবে। তো এই যে দেখো, এইভাবে তোমাকে কি করতে হবে? দ্বিমাসিক বের করতে হবে, সাপ্তাহিক বের করতে হবে, আর কি করতে হবে? মাসিক বের করতে হবে। তো আমি এখন চলে যাচ্ছি দ্বিমাসিক। যদি দ্বিমাসিক বের করতে হয়, দেখো দ্বিমাসিক যদি দ্বিমাস মানে কি? 2 মাস। যদি তুমি 2 মাস পর পর টাকা প্রদান করো, সুদটি যদি 2 মাস পর পর গণনা করা হয়, তাহলে 2 মাস যদি বলি তাহলে এখানে কত হবে? 2। তো 6 তেগুণে কত হবে? 12। তার মানে m এর মান কত হবে তোমার? 6। তো এইখানে তোমার চেঞ্জ হয়ে কি আসবে? 6। আমি আগেই বলেছি যে বার্ষিক বাদে সূত্র আর সব এক থাকবে। তো এখানে m n এর সাথে কত হবে? 6 গুণ 15 এর সাথে 6 গুণ। এখন তুমি ক্যালকুলেশন করো আবার। তো ক্যালকুলেশন করো, এখানে আমি 20,000 বসাইলাম। 10 কে তুমি 6 দ্বারা 6.10 কে তুমি 6 দ্বারা ভাগ করো, তো আসবে কত? 1.01667 এরকম আসবে। তো এইরকমকে তুমি এরপরে ভাগ করবে, 1 দ্বারা যোগ করবে, 1 দ্বারা যোগ করলে দেখবে এই মান আসবে। এখন দেখো 6 15 কত আসে? 6 15 আসে কত? 90। 6 15 কত আসে? 90 টাকা।
সরি 90 বছর। এখন তুমি ক্যালকুলেশন করো 0.10 কে 6 দ্বারা যদি আমি ভাগ করি আমার এত আসবে, এর সাথে আমি যদি 1 যোগ করি তাহলে আমার এই পয়েন্টটা আসবে। এটাকে আমি 90 দ্বারা যদি পাওয়ার করি তাহলে আমার পয়েন্ট আসবে 20,000 4.426623 বা আরো অনেক আসবে। ধরো আমি ফুল ফিগার লিখলাম এখানে, ঠিক আছে। এরপরে তুমি 20,000 কে এই পয়েন্টটা লিখে ভাগ করো। তো 20,000 কে আমি এই পয়েন্টটা লিখে ভাগ করলাম, ভাগ করলে আসে কত আমার 4,518 টাকা। দেখো, তার মানে বর্তমানে যদি আমি সুদ বা টাকা যদি আমি দ্বিমাসিক 2 মাস পর পর প্রদান করি তাহলে 4,518 টাকা যদি আজকে জমা রাখি 15 বছর পরে গিয়ে আমি কত পাবো? 20,000 টাকা পাবো। তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে যত বছরের একাধিকবার দেয়া হচ্ছে তত আমার বর্তমান মূল্য কমছে, আর আমি কি করছি 15 বছর পরে গিয়ে সেই কি করছি 20,000 টাকা পাচ্ছি। তাহলে দেখা গেছে যে ভাট্টাকরণ যত করা হবে তত আমার বর্তমান মূল্য কমবে আর ভবিষ্যৎ মূল্য ওই টাকাই আমি পাবো। তো এই যে দ্বিমাসিক করলে এভাবে হয়। দেখো, দ্বিমাসিক আমি বের করলাম, দ্বিমাসিক। তো এখন আমার কি করতে হবে? নাম্বার কন্ডিশনে ছিল কি যে সাপ্তাহিক, এখন আমি করছি কি সাপ্তাহিক। সাপ্তাহিক সূত্র কিন্তু আমার একটাই থাকবে, এইটাই থাকবে। সাপ্তাহিকে আর তোমাকে কি করতে হবে না, 12 দিয়ে 12 কে ভাগ করতে হবে না। সাপ্তাহিকে তুমি কি করবা? আমরা জানি কত সপ্তাহে এক বছর, আমরা জানি 52 সপ্তাহে এক বছর। তো এখানে আমরা কি করব? 52 বসাবো। তো ডাইরেক্ট আমার কি করতে হবে? এখানে 52, এখানে গুণ 52। দেখো, এভাবে বসাবে। তো এভাবে বসালে 0.10 ভাগ 52, 0.10 ভাগ 52। আচ্ছা, 1 প্লাস অ্যান্সার, এটার সাথে যদি 20,000 1.001923। আচ্ছা, এখন দেখো 15 গুণ 52 780। তো 0.10 কে 52 দিয়ে ভাগ করার পরে যে পয়েন্টটা আসবে তার সাথে 1 যোগ করলাম। 1 যোগ করে পরে সেটাকে কি করলাম? পাওয়ার করলাম। পাওয়ার কত দিলাম? 780। আচ্ছা, তো এটা করলে দেখা যাবে 20,000 4.4752 আসবে, 5238, এভাবে অনেকগুলো ডিজিট আসবে। আমি এগুলো বসালাম, পরে 20,000 ভাগ অ্যান্সার দিলাম 4,469 টাকা। সাপ্তাহিক হলে আমাকে কত টাকা পরিশোধ করতে হবে? বর্তমানে 4,469 টাকা যদি আমি সোনালী ব্যাংকে জমা রাখি তাহলে কি করব আমি 15 বছর পরে গিয়ে 20,000 টাকা পাবো। দেখো, সাপ্তাহিক হলে সরি। তো দেখো, এখানে আমি যে মানগুলো লিখেছি সব মান একই থাকবে, শুধু চেঞ্জ কোথায় গিয়ে নাম্বার অফ টাইমসে। তুমি যে দেখবে যে সেখানে কতবার কিভাবে চেয়েছে, যেভাবে যেভাবে চাবে তুমি এম এর মানগুলো সেভাবেই বের করবে। তো দেখো, এরপরে আমি 52 পেলাম, সরি 52 মানে বার্ষিক, এই সাপ্তাহিক করলাম। এখন আমার কি করতে হবে? লাস্ট কন্ডিশন, লাস্ট করণীয় হচ্ছে আমার কি বলেছে যে মাসিক। দেখো, যদি মাসিক বলে তাহলে কি করব? মাসিক বললে এই যে আমি এখানে 52 দিয়েছি, আমরা জানি কত বছরে এক বছর 12 মাসে এক বছর, তো 12। এখানে আমার হবে কত? 12। এটা আমার কত দিয়ে গুণ করতে হবে? 12। এখন ক্যালকুলেশন করো। দেখো, 0.10 কে 12 দিয়ে ভাগ করো
যে মানটা আসবে তার সাথে 1 যোগ করো, দেখো 1.0083 আসবে। এই 1.8033 এর সাথে পাওয়ার করো 15 গুণ 12, 180। এখন তুমি এটার সাথে এটাকে পাওয়ার করো 180 দিয়ে। তো আমি পাওয়ার করলাম 180, আমার মান আসবে কত? 4.453919 অথবা আরো অনেক। তো এখন এটাকে 20,000 টাকা দিয়ে এই পয়েন্টগুলো দিয়ে যদি ভাগ করো আসবে কত? 4,490 টাকা। দেখো, যদি সুদ মাসিক বাট্টাকরণ করা হয় তাহলে আমাকে কি করতে হবে? 4,490 টাকা আজকে জমা দিলে আমি 15 বছর পরে 20,000 টাকা পাবো। তো আমি একে একে সবগুলো কন্ডিশন করালাম। দেখো যে বার্ষিক পদ্ধতিতে যদি সুদ প্রদান করা হয় তাহলে আমার কত টাকা বের হবে, অর্ধবার্ষিক করলে কত টাকা বের হবে, ত্রৈমাসিক করলে কত টাকা বের হবে, তারপরে সাপ্তাহিক বললে কত বের হবে, দ্বিমাসিক বললে কত বের হবে, মাসিক বললে কত বের হবে, সবগুলো আমি তোমাদের বের করে দেখালাম। এই একইভাবে এই যে 6টা কন্ডিশন, 6টি শর্ত দিয়ে তোমাদের বাড়ির কাজ কোথাও বইতে পাবে না, এক এক বইতে ভিন্ন ভিন্ন পাবে। তাই বলে অসুবিধা নেই, আমি একটি অঙ্ক দিয়ে তোমাদের সবগুলো বুঝিয়ে দিয়েছি। তোমাদের হয়তো এই টাকার অ্যামাউন্টগুলো ভিন্ন ভিন্ন থাকবে, বছরের অ্যামাউন্টগুলো ভিন্ন ভিন্ন থাকবে, ইন্টারেস্ট রেট ভিন্ন থাকবে, কিন্তু সিস্টেম মানে অঙ্ক করার নিয়ম একই থাকবে। এইভাবে করলে অঙ্ক হবে। বার্ষিক হলে সূত্র একটা অ্যাপ্লাই হবে, আর অর্ধবার্ষিক বললে, ত্রৈমাসিক বললে, দ্বিমাসিক বললে, মাসিক বললে সূত্র এম এর মান বেড়ে যাবে। তো সেক্ষেত্রে এইভাবে যদি আমি অঙ্কটি করতে চাই তাহলে দেখা যাবে আমার আস্তে আস্তে কি হবে, বর্তমান মূল্য কমতে থাকবে। তো তুমি কি করবা? এই অঙ্কটি এইভাবে করবা বাড়ির কাজ। তো আজকে আমি তোমাদেরকে অঙ্ক একটি সাধারণ, একদম সাধারণ একটি অঙ্ক দিয়ে বুঝিয়ে দিলাম। যদিও এই ধরনের অঙ্ক নৈবেত্তিকে বেশি থাকে মেইন অঙ্কের চেয়ে, তো নৈবেত্তিকে এই ধরনের অঙ্ক বেশি থাকে। তো তুমি যদি এই ধরনের অঙ্ক আগে না বুঝো তাহলে পারবে না। আমি আশা করছি এসএসসিতে তোমরা এই ধরনের অঙ্কগুলো বুঝে এসেছো, আর এইচএসসিতে এ ধরনের অঙ্ক ধরতে পারো। অঙ্কের একদম ভিত্তি মানে একদম সহজ যেটা এটা। তো আজ আমি এই অঙ্ক বোঝালাম। আগামী ক্লাসে তোমরা এই জাতীয় যতগুলো অঙ্ক তোমাদের পাঠ্য বইতে আছে সেগুলো সব কমপ্লিট করবে। আমি এই জন্য তোমাদের এই জাতীয় অঙ্কগুলো বাড়ির কাজ দিয়ে দিলাম। আর আজকে আমি একটি অঙ্কই বুঝিয়েছি, আগামীকালকে হয়তো এর চেয়ে আরেকটু একটু জটিল অঙ্ক আমি তোমাদের নিকট তুলে ধরবো, সমাধান করব। তো আজকে সেই প্রত্যাশায় শেষ করছি। সবাইকে ধন্যবাদ।